স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অনেক কিছুই ঘটছে দেশে, কিন্তু সূত্র মিলছে না সেসবের। কি ঘটছে, কারা ঘটাচ্ছে, তাও ঘুরপাক খাচ্ছে রহস্যের জালে। এই সময়, এই সংশয়ের সময় নিয়ে আজকের আলোচনা আছে নেই কথা বলতে স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রহমান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নেহাল করিম, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া। স্বাগত আপনাদের। ডক্টর তারেক শামসুর রহমান, আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া বলল যে বাংলাদেশ অনেক ঝুঁকি আছে। ইংল্যান্ড আমেরিকার ওয়েবসাইটেও আমরা দেখলাম তাদের নাগরিকদের বলা হচ্ছে যে তোমরা বাইরে বের হয়ে না, এবং একজন ইতালীয় নাগরিক আসলে খুনও হলেন। এই সবগুলি ঘটনার মধ্যে কি আপনি কোনো যোগসূত্র দেখতে পান? পরবর্তীকাল দিনেই আমরা আবার দেখতে পেলাম যে আইএস দাবি করেছে তারা ঘটনাটি ঘটিয়েছে। আমি ওখান থেকে শুরুটা করি, আইএস এর বিষয়টা দিয়ে শুরু করি। আমরা এই যে বলা হচ্ছে যে ইটালির যে নাগরিকের হত্যাকাণ্ডের সাথে আইএস এর জড়িত আছে, এবং সেটা আমরা লক্ষ্য করলাম যে হত্যাকাণ্ড ঘটার ঠিক 2 ঘন্টার মধ্যেই সাইট নামে একটা গবেষণা প্রতিষ্ঠান, রিতা কার্ডস, তার একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট, খুব দ্রুত ওয়েবসাইটে এটা দেওয়া হলো, এবং বাংলাদেশ থেকে প্রথম নিউজটা করা হয় সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, রয়টারের পর সেটা এপি কোট করে, তারপর আস্তে আস্তে সমস্ত পত্রিকায় গোটা কেটেছে। আমার প্রশ্নটা হলো ওখানেই যে এটার আসলে এই যে সাইট, আপনি যদি এটাকে একটু খোঁজ নিয়ে দেখেন, এই সাইটটা বেসিক্যালি ইহুদি লবির একটা সাইট এবং ইহুদি ফিনান্সড, এবং তাদের বেসড হচ্ছে একটা শহরে, মেরিল্যান্ডের কাছাকাছি একটা শহর, এবং সাধারণত তারা জিহাদি এইসব কর্মকাণ্ড নিয়ে কাজ করে। কেউ কেউ বলে থাকেন রিতা কার্ডস আসলে একসময় মোসাদের হয়ে কাজ করতেন। এটা কথাটা অস্বীকার করা যাবে না, কিন্তু একসময় তিনি তেল আবিব বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন, এবং তার সাথে যে মোসাদের দীর্ঘদিনের সম্পর্ক আছে এটা অনেকেই পশ্চিমা বিশ্বের অনেক লেখক লেখার মধ্যে এটা অনেকেই পড়েছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গাতেই যখন এরকম একটা ঘটনা ঘটলো, এবং আমরা যখন খুব দ্রুততার সাথে 2 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইটে প্রকাশ করা হলো যে আইএস জড়িত। এখন আমি যতটুকু পড়াশোনা করেছি এবং আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে আমি যতটুকু বুঝি, যে আইএস যেভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করে, আল কায়দা যেভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করে, তার সাথে ঠিক এই জায়গার হত্যাকাণ্ডের কোনো মিল আমি খুঁজে পাই না। কারণ একটা এমন কোনো এক্সাম্পল অ্যাটলিস্ট আমার কাছে এই মুহূর্তে মনে পড়ছে না যে আইএস বাইরে যে এইভাবে কোনো সংগঠনের কোনো কাউকে হত্যা করেছে। আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্ন আসার আগে আমি এই প্রশ্নটি আসলে আমাদের সম্মানিত 3 অধ্যাপকের কাছে একটু জানতে চাইবো। ডক্টর নেহাল করিম, আপনি কি মনে করছেন যে এই ঘটনাগুলি অস্ট্রেলিয়ার না আসা, ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে তাদের ইয়াদের জন্য সতর্কবাণী এবং ইতালীয় নাগরিক খুন হওয়া, এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? পরের দিনই আইএস এর দাবি করা কথিত সেটি আমার কাছে যেটা মনে হয়েছে, জাস্ট মানে এই অস্ট্রেলিয়াকে নিয়ে আসার জন্য আমাদের এখানকার স্থানীয় যারা ক্রীড়া সংগঠনের সাথে জড়িত তারা প্রাণপণ চেষ্টা করেছে আনার জন্য, কনভিন্স করার জন্য, কিন্তু ওই ইটালিয়ান নাগরিকের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটা একটা পুরো ধারণা পাল্টে গেল, আর কোনো সম্ভাবনা দেখা গেল না। তা আমার কেন জানি মনে হয় এইখানে আমাদের ঘরেই কেউ আছে যারা নাকি স্যাবোটেজটা করেছে, আমাদের দেশেই আছে। আপনি এক ধরনের ষড়যন্ত্রের কথা? হ্যাঁ, আমি সেটা মনে করি। না হলে হয়তো অস্ট্রেলিয়া ভাবতো বা একটা সুযোগ ছিল ফিরে আসার, এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটা একেবারে দূরীভূত হয়ে গেল, আর কোনো সুযোগ নেই। আপনি মনে করছেন সেই ষড়যন্ত্রকে আপনি অভ্যন্তরীণ ষড়যন্ত্র? অবশ্যই আমি মনে করি এখানে অভ্যন্তরীণ একটা যোগসূত্র না থাকলে এরকম হতে পারে না। ডক্টর মামুন, আপনি কি মনে করছেন যে এই ঘটনাগুলির মধ্যে আপনি যোগসূত্র দেখেন কিনা? সার্বিকভাবে বলতে গেলে পুরো পরিস্থিতি তো নিশ্চয়ই উদ্বেগজনক, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং সার্বিকভাবে একটা জিনিস প্রমাণ করে, সেটা হচ্ছে দেশের সার্বিক যে রাজনৈতিক এই আইনশৃঙ্খলাজনিত যে পরিস্থিতি, সেটারই আসলে একটা রিফ্লেকশন। এটা স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কি আমি বলি, বাংলাদেশের জননিরাপত্তার পরিস্থিতি, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার পরিস্থিতি, মানবাধিকারের পরিস্থিতি এমনিতেই তলানিতে আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। মাত্র 2-3 দিন আগে গত সপ্তাহে বাংলাদেশের একজন প্রাক্তন রাষ্ট্রপতি তিনি বলছিলেন যে এখানে মাছি মারা চাইতেও মানুষ মারাটা হচ্ছে অনেক সহজ। এটা আসলে রিফ্লেক্ট করে বাংলাদেশের সার্বিক জননিরাপত্তার পরিস্থিতিটা কোন পর্যায়ে। তাহলে রাষ্ট্রপতির অবশ্য কথা, আমি আমার কথাটা বলতে আমাকে জি প্লিজ বলতে দিন। হ্যাঁ,
তাহলে এই যখন একটা রাজনৈতিক পরিস্থিতি এবং তা থেকে উদ্ভূত যে নিরাপত্তা পরিস্থিতি যখন এরকম হয়, তার মধ্যে যে ধরনের বিদেশি নাগরিকদের উপর যে ধরনের হামলা থেকে শুরু করে এই জঙ্গি তৎপরতার যেসব কথাবার্তাগুলো সবকিছু আসছে, এগুলো সবকিছুর রুট কজটা হচ্ছে আমার কাছে একটা জায়গায় সেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম অবনতি। আপনি ক্রম অবনতিটা যেটি বলছেন সেটি মানে আমি মেনে নিচ্ছি, কিন্তু চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের প্রথম ভাগের চেয়ে কি এখন অবস্থা আরো খারাপ? সেটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক কর্মসূচি তখন চলছে। মানে আমি যদি শুধু আইন শৃঙ্খলা, আমি আপনাকে বলছি শুধু যদি বিবেচনা নিতে বলি, রাজনৈতিক পরিস্থিতি আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তখন একটা রাজনৈতিক কর্মসূচি চলছিল এবং রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে সরকার পক্ষ এবং যারা রাজনৈতিক কর্মসূচি পালন করছিল তাদের মধ্যে এক ধরনের বিবাদ ছিল এবং এর মধ্যেই সার্বিক পরিস্থিতি যা হয় তা হয়েছিল। মানে সেই সময়ের অবস্থা কি ভালো ছিল? আপনি আমার কথাটা আমাকে বলতে দিন প্লিজ। সেটা হচ্ছে এই, তার মানে হচ্ছে কি, এখন কিন্তু রাজনৈতিক কোনো কর্মসূচি নাই, এখন কোনো আন্দোলন নাই, কোনো কিছু নাই, তারপরও সরকারের পক্ষে যে রাজনৈতিক সাধারণ মানুষের যে নিরাপত্তা দেবার কথা, জননিরাপত্তা দেবার কথা, নাগরিকদের যে নিরাপত্তা দেবার কথা, সেই নিরাপত্তা দেবার জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ এখন আছে। সেই অনুকূল পরিবেশও সরকার নিরাপত্তাটা দিতে পারছে না। বক্তব্যটা এখানে, কোন একটা রাজনৈতিক পরিস্থিতি যখন থাকে, রাজনৈতিক আমার প্রশ্ন কিন্তু সরল ছিল। আমি আপনাকে আরো সরলভাবে জবাব দিচ্ছি। স্যার, আপনি আমার সরল উত্তর দেন। উত্তরটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে এপ্রিলের প্রথম ভাগ থেকে এখনকার পরিস্থিতি নিরাপত্তার, জননিরাপত্তার প্রশ্নে সেটা ভালো না খারাপ? জননিরাপত্তার প্রশ্নে আপনাকে দুটাকে দুই প্রেক্ষিতে দেখতে হবে। সেই একই প্রেক্ষিতে কোনোভাবেই দেখা যাবে না। একই প্রেক্ষিতে দেখার কোনো সুযোগই নাই। আমি যদি মানে সময়ের আমি সমীকরণ টানি তাও সম্ভব না। এখন কোন রাজনৈতিক, আমি আবার বলছি, এখন কোন রাজনৈতিক কর্মসূচি নাই সরকারের পক্ষে। আমি রাজনৈতিক কর্মসূচির ব্যাপারটি জানতে চাইছি না স্যার। আপনি যদি এটিকে একই সমীকরণে ফেলা যাবে না, এটা আপনি বলছেন। আপনাকে ধন্যবাদ প্রফেসর শফিউল আলম ভাইয়া। আপনার কাছে জানতে চাইবো যে এই তিনটি ঘটনার মধ্যে আপনি কোনো যোগসূত্র দেখছেন কিনা? তিনটি চারটি ঘটনার মধ্যে আমার কাছে ধরেন দুই ভাবে দেখা যায় বিষয়টাকে। একটা হলো যে আপনি যদি যোগসূত্র খুঁজতে চান, যোগসূত্র পাওয়া যাবে, সব বিষয়গুলো কেমন যেন একই সূত্রে গাঁথা। আরেকটি হচ্ছে যে কাকতালীয় ব্যাপারও হতে পারে, যে কোইন্সিডেন্স। তবে প্রথমটার দিকেই পাল্লাটা ভারী বলে মনে হচ্ছে। অধ্যাপক নেহাল করিম যে বিষয়টি উত্থাপন করেছেন, যে জঙ্গিবাদের হুমকি বাংলাদেশে তো নতুন কিছু নয়, অনেক দিন ধরেই কিন্তু জঙ্গিবাদের হুমকি বাংলাদেশে আছে, নানা ঘটনা ঘটেছে, আপনি সময় দিলে হয়তো আমি এটা বলবো। কিন্তু নতুন করে আবার জঙ্গিবাদের মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টি কতটুকু সত্যি সেটা আমরা সবাই জানি। তবে এখানে যেটা হয়েছে, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধেই একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা কিসের? যে বাংলাদেশকে যদি কোনোভাবে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা যায়, তাহলে বাংলাদেশকে অবদমিত করে রাখা যাবে। স্যার, এই কথা ঠিক যে আমাদের দেশে বিভিন্ন ধরনের আইনহীনতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিচারহীনতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যা খুশি তার মধ্যে দিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের আইনহীনতা, বিচারহীনতা। সর্বশেষ যদি স্যার আপনি টাঙ্গাইলের ঘটনাটি ধরেন, পুলিশ গুলি করে 4 জনকে মেরে ফেলেছে, মানে কেন মেরেছে সেটি আসলে পুলিশ প্রধানও বলতে পারে না, কে মেরেছে তাও বলতে পারে না। হ্যাঁ, যেমন একেবারে যদি আমরা ঢালাও ভাবে বলি আইনহীনতা, বিচারহীনতার মধ্যে দিয়ে গেছি, তাহলে কিন্তু কথাটি সঠিক হবে না। কেন সঠিক হবে না? আপনি যদি কানসার্টের কথা মনে পড়ে থাকে, আপনার বিদ্যুতের জন্য যেভাবে মানুষকে খুন করা হয়েছিল, তারপরে আপনি যদি তার আন্দোলনের কথা মনে করেন, সেই সময় মেলানো কি এক হচ্ছে স্যার? আমি বলছি, আপনি উদাহরণ চাচ্ছেন তো, পুলিশের গুলির উদাহরণ চাচ্ছিলেন তো, না ভালো উদাহরণ দেন স্যার, খারাপ উদাহরণ দেন। যেমন আপনি বলছেন যে বিচারহীনতা যেটা চলছে, সেটার উদাহরণই তো চাচ্ছিলেন। তো বিচারহীনতার ঘটনা তো এর চেয়ে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা এদেশে ঘটেছে। এদেশে আপনার এমপি কে খুন করা হয়েছে, এদেশে আপনার আহসানুল্লাহ মাস্টার, শায়েখ এমএস কিবরিয়াকে হত্যা করা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো সেই ধরনের ঘটনা তো আছে। আমি যেটা বলছিলাম যে দেখেন, আপনি হঠাৎ করে যে একটা নিরাপত্তা হুমকির বিষয়টি তুলে ধরা হলো, অস্ট্রেলিয়ান টিম, আমরা কিন্তু কেউ জানতাম না। আমি অনেকগুলো গণমাধ্যম ফলো করেছি, কেউ কিন্তু আমরা জানতাম না যে এরকম একটা হুমকির মুখে। প্রথম অস্ট্রেলিয়ান টিম বললো যে তারা খেলতে আসবে কি আসবে না, তাদের নিরাপত্তা দল এখানে পাঠালো। এর মধ্যেই একজন ইটালিয়ান নাগরিক খুন হয়ে গেল। যেটা প্রফেসর তারেক শামসুর রহমান বলছিলেন, যে এই ধরনের সংগঠনগুলো, আল কায়দা বা আইএস এর মতো সংগঠনগুলো যেভাবে খুন করে, সেটার সাথে এটা মেলে না। তারা সাধারণত আগে হুমকি দেয়, তারা সতর্ক বার্তা দেয় যে এই হলে আমরা এই করব। এখানে কোনো ধরনের আলামত ছিল না। হঠাৎ করে একজন ইটালিয়ান নাগরিক খুন হয়ে গেলেন, যেটা অত্যন্ত দুঃখজনক, এবং এটার তদন্ত চলছে। এরকম খুন তো
যে কোনো সময় ঘটে যে কোনো সময় যে কোনো ঘটতে পারে। স্যার আপনার বক্তব্য পরিষ্কার, আপনি আপনার বক্তব্য পরিষ্কার। আমি প্রফেসর তারেক শামসুর রহমানের কাছে যেতে চাই যে প্রফেসর তারেক শামসুর রহমান, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফেব্রুয়ারির শেষ দিকে অভিজিৎ হত্যাকাণ্ডটি ঘটার পর থেকে তালিকা ধরে ধরে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে, যারা লেখক ব্লগার এরকম। আবার টেলিভিশনে একজন উপস্থাপক যিনি ধর্ম বিষয়ে উপস্থাপনা করেন মাওলানা ফারুকী, তাকেও খুন করা হয়েছে, একজন পীরকে খুন করা হয়েছে। এরকম এই ঘটনাগুলি এগুলিকে প্রভাবিত করতে পারে কিনা? আমি মানে আপনি যে বিষয়গুলো যে ইনসিডেন্টের কথা উল্লেখ করলেন, এগুলোর সাথে কারা জড়িত ছিল এবং তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে মোরালেস আমরা সবাই জানি। কিন্তু আমি যে বিষয়টার প্রতি নজর দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্লগার হত্যাকাণ্ড আর আজকে এই যে তথাকথিত আইএস এর হত্যাকাণ্ডকে যে বলা হচ্ছে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। এখন এখানে যে অভিযোগটা উঠেছে, আপনি দেখবেন আজকে যদি ভারতীয় পত্রপত্রিকার দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানেও এক ধরনের রেড অ্যালার্ট তারা সেখানে জারি করেছে, বোম্বাই এয়ারপোর্টে জারি করা হয়েছে। এবং যেটা যে অস্ট্রেলিয়ান টিম বাংলাদেশে এসেছিল, নিরাপত্তা টিম, তারা এটা বলার চেষ্টা করেছিল যে তারা এক ধরনের অস্ট্রেলিয়ান ইন্টারেস্টের প্রতি থ্রেট আছে এরকম একটা খবর তারা পেয়েছেন। এবং আপনি যদি ওই ঘটনার সাথে এই ভারতের এই ঘটনার সাথে মেলাতে যান তাহলে কোথায় যেন একটা যোগসূত্র আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যোগসূত্রের সাথে এই ইটালিয়ান নাগরিকের হত্যাকাণ্ডের বিষয়টি কতটুকু সম্পর্কিত, আদৌ সম্পর্কিত কিনা, যেটা বলা হচ্ছে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত। তাহলে যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা এটা জানলো না কেন? এই প্রশ্ন উঠতেই পারে। আরেকটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে ওই সময় বলা হচ্ছে যে 1 ঘন্টা 10 মিনিট না কয়েক মিনিটের জন্য লাইট ছিল না, তাহলে আগে লাইট ছিল, 10 মিনিট পরে লাইট আসলো, ওই সময় লাইট ছিল না, তাহলে কারা লাইটটা নেভালো? এই কতগুলো বিষয় সামনে চলে আসে। তাহলে লাইট নিভানোর সুযোগটা নিল ফলে একটা কিন্তু থেকে যাচ্ছে। ভারতের রেড অ্যালার্ট, বাংলাদেশের ইটালিয়ান নাগরিকের হত্যাকাণ্ড, একটা লিংক আমাদের মনে হয় যে কোনো একটা লিংক। আপনি কি প্রফেসর নেহাল করিম যেটি বলছিলেন যে একটি ষড়যন্ত্র হতে পারে, যখন এই অ্যালার্টটি দেয়া হলো ক্রিকেট অস্ট্রেলিয়া যখন বলল তখন এই ঘটনাটি ঘটানো হলো, এরকম কোন ষড়যন্ত্র? আমি ঠিক মানে আমি কনফিউজ যে প্রফেসর নেহাল সাহেব কি বলার চেষ্টা করে। ষড়যন্ত্র মানে কারা ষড়যন্ত্র করেছে? আপনি বলার চেষ্টা করেছেন যে ভেতরের ষড়যন্ত্র কারা? কোন রাজনৈতিক দল? আমার মনে হয় প্রফেসর নেহাল করিম নিশ্চয়ই এটা নিয়ে একটু জবাব দিবেন। আমাদের সবারই এটা জানার আগ্রহ যে আপনি ষড়যন্ত্রের বিষয়টি বিস্তারিত করবেন কিনা, এটা বিস্তারিত করবেন কিনা। আমি পাশাপাশি এটিও জানতে চাইব, ডক্টর মামুন যে পয়েন্টটি করলেন যে এক ধরনের বিচারহীনতা এবং নিরাপত্তা বোধ থেকেই এই ধরনের বিষয়গুলি আরো ছড়িয়ে যেতে পারে কিনা। আমাদের একজন দর্শক আলী, উনি বলছেন যে উনি যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে ইংরেজিতে লেখা, ওনার এসএমএস এর ভাবার্থ অনেকটা এরকম দাঁড়ায় যে কোন ধর্মীয় উগ্রবাদী লোকদের অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের উপর হামলার সম্ভাবনা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম প্লেনে করে যে আসবে সেটা ক্র্যাশ হওয়ার থেকে নিশ্চয়ই কমই হবে, তাই বলে কি তারা প্লেনে চড়বে নাকি কিনা। যাই হোক, প্রফেসর নেহাল করিম, আপনি যদি একটু বিশদ করেন যে কেন আপনি ষড়যন্ত্রের কথাটি আপনি বললেন। প্রফেসর তারেক শামসুর রহমান সাহেব বলেছেন ব্লগারদের ব্যাপার। আমি মনে করি ব্লগারদের ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা ধর্মান্ধ ব্যাপার আছে, ধর্মের সাথে সম্পৃক্ততা আছে। আর এই যে ঘটনা যেটা ঘটে গেছে ইতালীয় নাগরিকের হত্যাকাণ্ড, সেটা হচ্ছে যে সরকারকে নাজেহাল করা বা একটা বিব্রতকর অবস্থায় ফেলা, সেই সাথে ক্রিকেট টিমকে না আসতে দেওয়া, বহির্বিশ্বে বাংলাদেশের সুনামটাকে ক্ষুণ্ণ করা, এবং এরা যেইভাবে প্রাণান্ত করছিল ওই টিমকে আনার জন্যে, কিন্তু ওই যে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটা ফলপ্রসূ হলো না। মোট কথা দুই জিনিস। আর এইখানে ক্রিকেট টিম না আসুক, এটা কিন্তু আমি মনে করি হত্যাকাণ্ডটা না হলে কিন্তু তাদের আসার একটা সম্ভাবনা ছিল। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমি মনে করি যে এটা একটা কার সুবিধা হবে, মানে আমরা যদি বলি যে আলটেরিয়র মোটিভ বা মানে এটাকে জানি কি, মানে সরকারের বাইরে যারা আছে, যারা সরকারকে অপছন্দ করে, তাদের সুবিধা হলো, তাদের সরকারের ব্যর্থতা। আমি কি বোঝার চেষ্টা করছি এরকমই যে যারা ষড়যন্ত্র করছে তারা সরকারের বাইরে যারা আছে, তারা সরকারকে বিপদে ফেলে, ওরা কেন করবে? সরকারের আপনি বলছেন সরকারকে বিপাকে ফেলার জন্য এটি করা হয়েছে। তো ডক্টর মামুন যে প্রসঙ্গটি তুলেছেন যে বিচারহীনতা এবং এক ধরনের মানে স্বেচ্ছাচারিতার কারণে এক ধরনের নিরাপত্তাহীনতার যে সৃষ্টি হয়েছে, সেটিকে আপনি মানেন কিনা? এই ধরনের আমি আপনাকে একটা কথা বলি, মামুন যেটা বলেছেন, বাংলাদেশে আপনারা আমাকে দেখাতে পারবেন একমাত্র দুর্নীতি ছাড়া আর কোনো সিস্টেম কাজ করে?
দুর্নীতিটাই একমাত্র সিস্টেম হিসেবে কাজ করে, আর কোন সিস্টেম আর কাজ কোনো করে না। না, একটা দেখান। আমি একটা দেখান। ডক্টর মামুন আর ডক্টর শফিউল আলম ভূঁইয়ার কাছে আসবো বিরতির পর থেকে। একটি প্রসঙ্গ এখানে প্রায় আসে যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং ধর্মভিত্তিক দলগুলোর বিভিন্নভাবে তাদের উপর নির্ভরশীলতায় এই উগ্রবাদকে অনেক সময় উস্কে দিচ্ছে কিনা, এই প্রসঙ্গে ডক্টর মামুন কি মনে করছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া সে সম্পর্কে একটু জানতে চাইবো। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মামুন এইটা হবে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আলোচনা করছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন। ডক্টর মামুন, আমি আপনাকে জানতে চাইছিলাম যে ধর্মভিত্তিক রাজনীতি বা রাজনীতিতে ধর্মের ব্যবহার এই উগ্রবাদকে অনেক সময় উস্কে দেয় বলে একটি প্রপঞ্চ আছে, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এই বিষয়টা নিয়ে আলোচনা করবার আগে আমরা এতক্ষণ যে আলোচনা হচ্ছিল আমি একটু সার্বিকভাবে আলোচনাটা একটু করতে চাই, খুব স্বাভাবিকভাবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন অস্ট্রেলিয়ান টিম বাংলাদেশে আসার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান অথরিটি যে তাদের ওয়েবসাইটে যে নিষেধাজ্ঞাটা জারি করেছিল তার একটা কন্টেন্ট ছিল এরকম যে সেটা হচ্ছে বাংলাদেশের সার্বিক জননিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তারা আলোচনা করেছে। এই কথা বলেছে বাংলাদেশের সশস্ত্র ডাকাতির ঘটনাগুলো খুব প্রাত্যহিক একটা ব্যাপার, এমনকি বাংলাদেশের রাজধানী শহরের গুলশান বনানীর মতো অভিজাত বাড়িধারার মতো অভিজাত এলাকায় প্রাত্যহিকভাবে এই ঘটনাগুলো ঘটে। তার মানে হচ্ছে সার্বিক জননিরাপত্তা পরিস্থিতি কিরকম এবং তারা কিভাবে পারসিভ করে সেই জিনিসটার একটা রিফ্লেকশন এখানে আছে। এখন বাংলাদেশে যে এই যে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতির, তারপর মানবাধিকার পরিস্থিতির এরকম আমি আসছি আপনাকে না, এই পরিস্থিতি কিন্তু বহুদিন থেকে এই অবস্থার মধ্যে আছে এবং এর প্রধান শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং এর প্রধান শিকার হচ্ছে ক্ষেত্র বিশেষে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবং অনেক ক্ষেত্রে যে বিষয় হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তাদের উপর যদি অন্যায় করা হয়, তাদেরকে যদি হত্যা করা হয়, তাদের উপর যদি নির্যাতন করা হয়, এটা এক ধরনের মনে হয় যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সবার কাছে মনে হয় এক ধরনের গা সওয়া হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে এখন বিরাজ করছে। এর মধ্যে কখনো কখনো যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভিন্ন মতের অথবা প্রথাবিরোধী লোক, যাদেরকে আমরা ব্লগার বলি, স্যার একটু আগে বলছিলেন, প্রথাবিরোধী লোক লেখালেখি করেন তারা অথবা বিদেশি নাগরিক, এরা যখন কখনো কখনো হত্যাকাণ্ডের শিকার হয় তখন এটা নিয়ে বিভিন্নভাবে আলোচনার মধ্যে আসে এবং আলোচনার একটা পর্যায়ে অবধারিতভাবে যে প্রসঙ্গটি আসে সেটা হচ্ছে জঙ্গি কানেকশন। আপনি ব্লগারদের হত্যাকাণ্ডের কথা বলেন, বিদেশি যে কোনো নাগরিকের হত্যাকাণ্ডের কথা বলেন, প্রফেসর মামুন, এই ব্লগার বা লেখকদের যেরকম তালিকা করে হত্যা করা হয়েছে বাংলাদেশে, এরকম পাশাপাশি একটি হত্যাকাণ্ড এরকম কি হয়েছে? আমাকে আমার কথাগুলো একটু বলতে দেন না প্লিজ, আপনি বলেন, কিন্তু আমাকে আমার প্রশ্ন করতে দেন প্লিজ। তো সেই ক্ষেত্রে আপনি দুটি ঘটনাকে একসাথে মিলালেন। আমি পুরো পরিস্থিতির কথা বলছি। না কিন্তু আপনি বলছেন যে কখনো যদি ব্লগাররা মারা যায় তখন এটি আলোচনা আসে যে এটি জঙ্গিবাদের প্রশ্ন আসে, কিন্তু আপনি যে রাজনৈতিক নিপীড়নের সাথে সেই লেখকদের হত্যাকাণ্ডের ব্যাপারটি মিলালেন, সেটি কি মিলে? কারণ তাদেরকে তালিকা করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তাদেরকে খুন করা হবে এবং তাদেরকে খুন করা হচ্ছে নিয়মিত বিরতিতে। আমি বলছি আপনাকে কথাটা, সেটা হচ্ছে সার্বিক বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নিম্ন অবস্থানে আছে এবং এই অবস্থায় ব্লগাররা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং বিদেশি নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং কখনো কখনো প্রথা বিরোধী লেখক যারা, মুক্ত চিন্তার লেখক যারা, তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা এবং এই হত্যাকাণ্ডের শিকারগুলো যখন হচ্ছে তখনই কিন্তু এই জঙ্গিবাদের কথাটা এবং ব্লগারদের হত্যাকাণ্ড যখন হয় এই প্রসঙ্গগুলো বেশি করে ভাবে তখন উচ্চারিত হয়। ইয়েস, এটাও নিশ্চিত যে আপনি যে কথাগুলো বললেন ব্লগারদের হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে তাদেরকে এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। এখন জঙ্গির এই কথাগুলো যখন আসে তখন আমরা লক্ষ্য করি কিছু ব্যক্তি, মিডিয়ার কিছু কিছু অংশ এবং কিছু এই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল ব্যক্তিবৃন্দের পক্ষ থেকে অত্যন্ত উচ্চকিতভাবে যে কথাটা উচ্চারণ করা হয় সেটা হচ্ছে জঙ্গিবাদের তত্ত্বটা সেখানে উচ্চারণ করা হয় এবং তারা সংশ্লিষ্টতা খোঁজা হয় সেটা হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করা এক ধরনের প্রবণতা তৈরি হয়, যার ফলে বাংলাদেশের সত্যিকার অর্থে জঙ্গিবাদ আছে কি নাই, যদি থেকে থাকে তার মাত্রা আসলে কতটুকু, এটা আমাদের প্রত্যেকের অজানা থেকে গেছে। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের সত্যিকার অর্থে যদি জঙ্গি থেকে থাকে তার মাত্রা কতটুকু আমাদেরকে জানতে হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে কন্টেইন করার মতো দক্ষতা তাদের আছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। কারণ হচ্ছে যদি জঙ্গিবাদ থেকে থাকে তাহলে সেটা যেমন আমাদের জন্য ক্ষতিকর, একইভাবে যদি জঙ্গিবাদ না থাকার পরও জঙ্গিবাদের তকমা অথবা সন্ত্রাসবাদের তকমা যদি এদেশের প্রতি থাকে তাহলে এদেশের উন্নয়ন অগ্রযাত্রা যেভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা সম্পর্কে আমরা সবাই উদ্বিগ্ন এবং আতঙ্কিত। প্রফেসর মামুনের জায়গা থেকে আমি ধারাবাহিকতা প্রফেসর শফিউল আলম ভাই আপনার মতামত জানতে চাইবো যে আমার নতুন কোনো প্রশ্ন আমি প্রফেসর মামুনকে শুনলেন। আমি অধ্যাপক মামুন সাহেবের দুইটা জায়গায় আমাকে আকৃষ্ট করেছে। একটা হলো উনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সবচাইতে নিম্ন অবস্থায় রয়েছে,
এটি একটি রাজনৈতিক বক্তব্য। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, কোনো একটা সার্ভে করেন, মানুষ কিন্তু অন্যরকম বলবে। কারণ এই মুহূর্তে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে নিম্ন অবস্থায় থাকে, তাহলে সবচেয়ে ভালো ছিল কখন, বা এর চেয়ে ভালো কখন ছিল, এটা আপনি যদি বিশ্লেষণ করেন বাংলাদেশের সমাজ প্রক্রিয়া আপনি খুঁজে পাবেন না। দ্বিতীয়টা মানে হচ্ছে ভালো হয়তো ছিল না, কিন্তু জাস্ট ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ক্লাস 9 এর একটা ছেলেকে কারাগারে নেওয়া হয়েছে। হ্যাঁ। বাংলাদেশে একজন খুব প্রবীণ না, না, সাংবাদিককে সেটা তো যার আইন হাত পা শৃঙ্খলা কম। ভাই, সেটা তো না, আইন একটা শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি না। ভীতির পরিবেশ সমাজে না, আছে, না, সেটা তো হচ্ছে আপনি যখন ফেসবুকে লিখবেন, আপনি কি লিখবেন সেটাও আপনাকে ভাবতে হবে, সেটা অন্য বিতর্কের বিষয়। আমি যে আলোচনা করছিলাম, মানে ফেসবুকে লিখবো নাকি আসলে কোনো প্রতিবাদ করব, যে কোনো হ্যাঁ। কিছুতে আমি একটা ভয়ের সংস্কৃতিতে আছি। না, না, প্রফেসর আলম, সেইটা এখন আপনি যদি থাকেন সেটা নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে, জি। ভয় সংস্কৃতির ব্যাখ্যাটা কি আপনার কাছে। জি। কিন্তু আমি যে আলোচনাটা করছিলাম যে সার্বিক নিরাপত্তাজনিত পরিস্থিতি যদি আপনি বিশ্লেষণ করেন, সবচেয়ে খারাপ এটিকে বলা যাবে না, সেটা না, আপনি বলছেন। সেটা বলা যাবে না। আচ্ছা, এখন এই যে জঙ্গিবাদের বিষয়টি, আইএস এর বিষয়টি হঠাৎ করে কেন আসলো, ইটালিয়ান নাগরিক কেন খুন হলো, আপনি প্রেক্ষাপটটা একটু দেখেন। যে অধ্যাপক নেহাল করিম কিন্তু চমৎকার একটা বিষয় উত্থাপন করেছিলেন, যে ষড়যন্ত্রটা আমি মনে করি এটি দেশীয় এবং আন্তর্জাতিক। কেন? এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু জাতিসংঘ সহ বহির্বিশ্বে সবচেয়ে প্রশংসিত রাষ্ট্রগুলির একটি। আমাদের প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স অব দি আর্থ পুরস্কার গ্রহণ করেছেন, আইটিইউর আইসিটি পুরস্কার পেয়েছেন, এবং আমি যতটুকু খোঁজ রাখি সেটা হলো যে অনেক রাষ্ট্রপ্রধান আমাদের সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছেন যে কিভাবে আপনারা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পূরণ করলেন। এই যে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ যে আজকে উন্নয়নশীল বিশ্বের জন্য একটা মডেল হয়েছে, সেই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের উপর কালিমা লিপ্ত করার জন্যই কিন্তু এই যে আইএস এর বিষয়টি ষড়যন্ত্র হিসেবে এখানে আবির্ভূত কে করতে পারে এই ষড়যন্ত্র? এই ষড়যন্ত্র করে কার লাভ? এখন এই ষড়যন্ত্রটা কে করতে পারে? প্রশ্নটা হচ্ছে যে এদেশে এই যে উগ্রবাদী, এই যে ধর্মভিত্তিক রাজনীতির প্রবর্তন কারা করেছিল? বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমানের সময়ে যে এই যে আপনার ধর্মভিত্তিক রাজনীতির যে শুরুটা, এই যে জামাতকে রাজনীতি করতে দেয়া এবং ধর্মের রাজনীতির ব্যবহার আবার নতুন করে শুরু করার সুযোগ করে দেয়া, তারপরে আপনি যে ব্লগারের বিষয়টি এনেছিলেন, কারণ আপনি তো প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যান, মূল বিষয়গুলো আলোচনা করা দরকার। আপনি ব্লগারদের বিষয়গুলো বলেছিলেন, যেটা আপনি আর এক্সপ্লোর করলেন না। এই যে তালিকা করে হত্যা করা হচ্ছে, কেন হত্যা করা হচ্ছে, কারণ কি, তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা শাহবাগ গণজাগরণ মঞ্চের অর্গানাইজার, এই যে ব্লগার যারা, তারা যুদ্ধ অপরাধের বিষয় নিয়ে কথা বলেছে। যে এই যুদ্ধ অপরাধী চক্র এবং তাদের সহোদররাই এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে আমার ধারণা। কিন্তু যদি তারা এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, তাদের দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে অস্ট্রেলিয়ার যে কারণে অস্ট্রেলিয়া এই দেশে আসতে চাইছে না সেই ধারণাটি অমূলক, এবং তারা আহ্বান জানাচ্ছে তারা যেন অস্ট্রেলিয়াতে এই দেশে আসে। সেটি কেন? তারা তো বাংলাদেশকে, সেটি কি মানে শুধু কথার কথা আপনি বলবেন? বিএনপির অফিশিয়াল স্টেট, এটা তো, আমি তো বিএনপির কথা বলিনি। জি, যুদ্ধ অপরাধের যারা সমর্থক, এখন ধরেন রাজনীতি তো দুই রকমের ভাই, একটা অফিশিয়াল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে আন্ডার কভার অ্যাক্টিভিটিস। আমার মনে হয় যে আমরা একটু প্রফেসর তারেক শামসুর রহমানের কাছে আছি। তারেক শামসুর রহমান, আমি আসলে এই ব্লেম গেমের থেকে বোধহয় একটু বেরিয়ে যাওয়াটা ভালো। আমাদের মূল বিষয়টা কনসেন্ট্রেট করা দরকার। যে অভিযোগটি উত্থাপিত হয়েছে আইএস এই কিলিং এর সাথে জড়িত, এটি হচ্ছে বটম লাইন। এখন আমাদেরকে একটা জায়গাতে আসতে হবে যে আসলে এটা কি আইএস নাকি অন্য কেউ, যেটা প্রফেসর নাহালেদাল বলার চেষ্টা করছেন ষড়যন্ত্র। তাহলে যদি ষড়যন্ত্র হয়ে থাকে, কেন ষড়যন্ত্র, কি জন্য ষড়যন্ত্র? একটা প্রশ্ন এসছে যে ষড়যন্ত্র হচ্ছে একটা জায়গাতে, যে অস্ট্রেলিয়ান টিম যাতে করে বাংলাদেশে না আসে, তাতে করে অস্ট্রেলিয়ান টিম বাংলাদেশে আসলো না, তাতে ক্ষতিটা কার হলো? তাতে কি বাংলাদেশ খুব বেশি ক্ষতি হয়ে গেল? তাতে করে কি? মূল বিষয়টা আমি সেখানে যেতে চাই না। আমি যেতে চাই যে এই যে বাংলাদেশে উগ্রবাদ আছে, অস্বীকার করা যাবে না, এটা কয়েকটা সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু আজকে কেন এই ঘটনাটা ঘটলো? এবং যদি সত্যিকার যে ওই একই কথা আবার আমাকে রিপিট করতে হয় যে এই একটা বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যদি আমাদের মাননীয় মন্ত্রীরা যদি এটা বুঝেই থাকেন কোট আনকোট পূর্ব পরিকল্পিত, তাহলে তারা কেন এই পরিকল্পনা আগে থেকে এটাকে কন্টেইন করলেন না? আগে থেকে ঘটার পরেও তো বোঝা যায় যে মানে কেউ মনে করতে পারে যে ঘটনাটি পরিকল্পিত না, তাহলে মানে পরিকল্পিত বলা মানেই তো এই না যে এই পরিকল্পনাটি আমি জানতাম। ওকে, বাট কিন্তু তাহলে তো আপনার প্রশ্নটা কিন্তু তাহলে এটা লক্ষণ দেখে মনে হচ্ছে পূর্ব না, পরিকল্পিত। কিন্তু তাহলে প্রশ্নটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেল আমার কাছে। আমি জানতে চাই যে আপনি যখন একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনি যখন বলছেন এটা পূর্ব পরিকল্পিত, আমি এটাকে গ্রহণ করলাম, আমি সমাজবিজ্ঞানের ছাত্র, আমি গ্রহণ করলাম, আমি এটা দেখতে চাই যে পূর্ব পরিকল্পনা কি।
এটা কেন তাহলে রাষ্ট্র কেন ব্যর্থ হলো, কেন রাষ্ট্র এটাকে কন্টেন করলো না, দ্বিতীয়ত কেন তাহলে ওই সময় 10 মিনিটের দিন ইলেকট্রিসিটি বন্ধ থাকলো। রাইট, এই সবগুলি বিষয় আসলে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা জেনেছি। আসলে আমরা যাদেরকে প্রশ্ন করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যে যারা পুলিশ কর্মকর্তা, তারা এটিকে বলছে যে এই ঘটনাটি দৈব চয়নমূলক নয়, র্যান্ডম নয়, এই ঘটনাটি আসলে পরিকল্পিত বলে তাদের কাছে মনে হচ্ছে। এটি হচ্ছে তাদের আইডিয়া। তবে স্যার আমি আপনার সাথে একমত। আমরা জানতে চাই যে এটি আসলে কেন ঘটলো সেটি বলবেন। তবে প্রফেসর নেহাল করিম, আপনার কথাই বারবার ঘুরে ফিরে আসছে। আপনি এটি বলছেন যে এটি ষড়যন্ত্র হতে পারে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এক ধাপ এগিয়ে বলছেন। আপনার এই ষড়যন্ত্র তত্ত্বের পেছনে নতুন আর কোনো কিছু আপনি আমাদের বলবেন কিনা? সুযোগ যখন পেয়েছে আমি একটু পেছনে ফিরে যেতে চাচ্ছি। এই যে ব্লগারদের যারা মারে, তারা কেন মারে? এদের ধর্মে বিশ্বাস নেই বলেই তো মারে। আর যাদের বিশ্বাস আছে তারা আল্লাহর উপর ছেড়ে দেয় না কেন? আল্লাহ বিচার করবে। তারা কেন নিজের হাতে এই মানে আমার মনে হয় যে এটি নিয়ে নিশ্চয়ই আমরা কি আরেকটা বিষয় হলো, তবু যেহেতু কথাটা এসছে, আর এখানে আমি কি মানে এখানে অনেকবার কথা এসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আমাদের খুবই উন্নত? তা তো না। এই যে আমাদের যারা জনপ্রতিনিধি বলে, তারা কেন গানম্যান নেবে? এদের পেছনেই তো গানম্যান সব চলে যাওয়াতে চোর ডাকাত ছিনতাইকারী সব ঘুরে বেড়াচ্ছে। না কিন্তু স্যার আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু স্যার ইউরোপের অনেক বড় বড় দেশেও তো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গানম্যান নিয়েই চলাফেরা করেন। স্যার আপনি যদি ইতালির কথা বলেন, আপনি যদি জার্মানির কথা বলেন, প্লিজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার পর তারা সেটা করে। ডোন্ট কম্পেয়ার বাংলাদেশ উইথ এনি ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপ একদিকে, বাংলাদেশ আরেকদিকে। এই আমাদের দোষটা এখানে। না স্যার, আমরা কথায় কথায় ইউরোপ চলে যাই। না না স্যার, কোথাও না কোথাও আমরা কম্পেয়ার, ঠিক আছে আমরা ভারতের সাথে কম্পেয়ার করি। ভারতে কি জনপ্রতিনিধিরা গানম্যান নেন না? সবাই নেয় না। না কেউ কেউ তো নেন। বাংলাদেশের সব জনপ্রতিনিধি গানম্যান নেন না। কে কি বাংলাদেশের সব জনপ্রতিনিধি গানম্যান নেন না স্যার। খেলো যেমন আমরা কে কি দিয়ে ভাত না স্যার, খাচ্ছি, আমাদের আমরা মানে এটা নিয়ে চিন্তা করি না, তেমনি কে কি করলো সেটা না। আপনাকে বুঝতে হবে আপনি যা কিছু করবেন বাংলাদেশে আর্থ সামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে করবেন। আমরা একটা বিরতি নিচ্ছি স্যার, আমরা আবার ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর নেহাল করিম, আপনি বলছিলেন বিরতির আগে, সেই বিষয়টি যদি শেষ করেন। আমরা আপনার কাছে জানতে চাইছিলাম ষড়যন্ত্র বিষয়ে আপনার কাছে আর কোনো তথ্য? না, আমি এই জন্য ওটা ষড়যন্ত্র শব্দটা ব্যবহার করেছি যে আমার কাছে কেন জানি মনে হলো যে মানে এই যে বাংলাদেশের এই যে ক্রিকেটের যত সংগঠন আছে তার কর্তা ব্যক্তিরা এই ক্রিকেট খেলা নিয়ে যত প্রাণান্ত করলো, আমি বুঝি না কেন ওরা আসলে মানে খেলা হলে কি হতো, বাংলাদেশ এখন উন্নতি শিখরে চলে যেত। আমি দেখেছি বাংলাদেশে সবসময় উৎপাদনের সাথে সম্পর্ক নেই এমন সব বিষয় নিয়ে তারা মাতামাতি করে। উৎপাদনের সাথে সবকিছুরই সম্পর্ক আছে স্যার, সেটা নিয়ে আমরা সবকিছু সম্পর্ক আছে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলোচনা করতে পারবো। প্রফেসর মামুন, বিরতির সময় আপনি খেয়াল করেছেন যে প্রফেসর তারেক শামসুর রহমান মঈন খান যিনি আছেন বিএনপি নেতা, স্ট্যান্ডিং কমিটির সদস্য, তার একটি কথা বলছিলেন যে তিনি বলছিলেন যে অনেক সময় সরকার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক কিছু করে, এই ঘটনা সেরকমই একটি ঘটনা হতে পারে। এই বিষয়টি আপনার কাছে খুব কৌতূহলোদ্দীপক মনে হয়? সরকারের যে এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের অভিযোগ তো নতুন না। যে মঈন খান সাহেব যে নতুন এই অভিযোগ করেছেন তা কিন্তু না। কোন একটা বাংলাদেশের নতুন পুরাতনের কথা হয়েছে না, অভিযোগ জাস্টিফাইড কিনা সেটি বলেন। কথাগুলো আমি বলছি। জি জি, অভিযোগটি জাস্টিফাইড, নতুন না পুরাতন সে ঠিক আছে। মানে হচ্ছে যখন উত্তপ্ত কোনো পরিস্থিতি তৈরি হয় তখন জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য এক ধরনের কৌশল অবলম্বন করে বিভিন্ন দেশের সরকার। বাংলাদেশের সরকার তার চেয়ে ব্যর্থ কোনো কিছু নয়। এই ধরনের অভিযোগ সরকারগুলোর বিরুদ্ধে আজকে মঈন খানের মতো বা মঈন খান সাহেব অথবা মঈন খান সাহেবের মতো নেতারা আজকে নতুন করে এই ধরনের শুনুন, এই ধরনের বক্তব্য বহু সময় বহু রাজনৈতিক নেতা করেছেন। কখনো কখনো সেটা ন্যায়সঙ্গত হয়েছে, কখনো কখনো সেটা ন্যায়সঙ্গত হয়নি। সেটা হচ্ছে পরিস্থিতি, সামনের দিকে পরিস্থিতি কোথায় গড়ায় এবং বাস্তবতা কি সে সম্পর্কে সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত বক্তব্য কিনা আমি আবার আপনাকে বলছি, আমরা তো পূর্ণাঙ্গ চিত্র আমাদের সামনে নাই। কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রকৃত ঘটনাটা আসলে কি ঘটেছে এটা সম্পর্কে নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। যে চিত্রটি নিশ্চিতভাবে জানি সেটার হিসাবে এটা ন্যায়সঙ্গত বক্তব্য কিনা আমি যতটুকু মনে করি সেটা আমি বলতে পারি। আমি মনে করি আমি বলছি এটা ন্যায়সঙ্গত কি ন্যায়সঙ্গত না সেটি বলবার মতো সময় এখনো হয় নাই, যথেষ্ট তথ্য উপাত্ত আমাদের হাতে নাই। মানে ন্যায়সঙ্গত কিনা এটি বলার সময় আসে না। দ্যাটস হোয়াট আই এম সেইং। ধন্যবাদ প্রফেসর মামুন। আমি প্রফেসর আজম শফিউল আলম, আমি একটি কথা বলতে চাইছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জাতিসংঘে বলেছেন যে এই কাজ বিএনপি জামায়াতের, এই বক্তব্যটিকে আপনি যুক্তিযুক্ত মনে করেন কিনা? এখন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, উনি সরকার প্রধান, নিশ্চয়ই ওনার কাছে এমন কোন ধরনের তথ্য আছে
এবং আপনি যুক্তিসঙ্গত মনে যেমন করেন ওনার যদি কথা? তথ্য থেকে থাকে, আমি তো জানি না যে ওনার কাছে তথ্য আছে কিনা, কারণ মানে সাধারণত সরকার প্রধানদের কাছে নানা রকমের মাধ্যমে তথ্য ওনার কাছে যায়, আপনি এবং সেই তথ্যের প্রেক্ষিতে উনি যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন সেটি সত্য হতে পারে। তবে এর আগে যে কথাটি হচ্ছিল যে মামুন ভাই যেটা বলছিলেন যে উত্তপ্ত পরিস্থিতিতে সরকার জনগণের দৃষ্টি এড়ানোর জন্য এই ধরনের কাজ করে, এই মুহূর্তে কি কোনো উত্তপ্ত পরিস্থিতি আছে দেশে? ঘটনাটি হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম বাংলাদেশে খেলতে আসার কথা, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো মাপেই আপনার ভঙ্গুর কিছু ছিল না, সেরকম একটা পরিস্থিতিতে তাদের খুব স্বাভাবিকভাবে খেলতে আসার কথা। এবং আমরা আরো একেবারে স্থূল ষড়যন্ত্র তত্ত্ব বা হাস্যকর কথা যেটা শুনেছি সেটা হলো যে আমাদের মধ্যে কেউ কেউ ফান করেছে যে অস্ট্রেলিয়া বোধহয় বাংলাদেশ টিম এখন যেরকম ফর্মে আছে পরাজয় এড়ানোর জন্য অস্ট্রেলিয়ান টিম আসতে চাচ্ছে না। আপনি প্রধানমন্ত্রীর বক্তব্যটিকে যুক্তিসঙ্গত মনে করছেন যদি ওনার কাছে তথ্য থেকে থাকে, যে কারণ এই সময়ের মধ্যে তথ্য দেওয়া সম্ভব কিনা যে বিএনপি জামায়াতের অবশ্যই বিএনপি সম্ভব। জামায়াতের কারণ সন্ত্রাসী, হচ্ছে এবং তিনি যে আমাদের তো দর্শক একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে তার বিভিন্ন সংস্থার মাধ্যমে তথ্য পেয়ে থাকে। যেই তথ্যটি উনি পেয়েছেন এই তথ্যটি এইভাবে বলাটা সঙ্গত হয়েছে কিনা? এখন ধরেন যদি ওনার বলার মতো যদি কারণ থাকে, যেমন আমাদের রাজনীতিতে তো এটা, যেমন আমাদের এইটা বিচার ব্যবস্থাকে কোনোভাবে প্রভাবিত করবে কিনা? আমাদের তদন্ত বিচার না বিচার ব্যবস্থাকে প্রভাবিত কেন করবে? কারণ উনি তো তথ্যভিত্তিক কথা বলেন না সেজন্য। না, উনি তো তথ্য হাজির করবেন বিচার বিভাগের সামনে, বিচার বিভাগ ওনার তথ্য যাচাই বাছাই করে দেখবে, যদি এটা সত্য হয় যার বিরুদ্ধে এই ধরনের প্রমাণ আছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আপনি মনে করছেন যে এই বক্তব্যটি প্রচার করা সংগত খালেদ, হয়েছে? একটা বিষয় আমি একটু জাস্ট একটা শব্দ একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা। আমাদের দেশে হয় কি, সরকার যখন কোনো কিছু কাজে যখন ব্যর্থ হয় অথবা কোনো কিছু ডিগ আউট করতে যখন ব্যর্থ হয়, তখন এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে সরকার বিভিন্ন সময় সরকার আসার আগে আবির্ভূত হয়। বিএনপি এসেছে, মঈন খান বলেছেন যে এটি সরকার দৃষ্টি ঘোরানোর জন্য সরকার করা আবির্ভূত হয়েছে। হয়। এই মুহূর্তে এটি- কিন্তু এটি- কোনো এটি- কিছু ব্যর্থ হয় না। এই বিষয়ে কোনো সন্দেহ প্রফেসর নাই। মামুন, আপনি চেষ্টা করলে হয়তো দেখতেন যে এটি আসলে বিএনপি থেকে মঈন খান এটি আগে বলেছেন, আমার কাছে মনে হয়। ষড়যন্ত্র তত্ত্বটা নতুন কোনো কিছু নয়। আমি এখন দুই কলিগের আমি সম্মান আজকে নিয়ে ডক্টর বলতে মঈন চাই। খানের বক্তব্য নিয়ে ডক্টর তারেক শামসুর রহমান অনেক বিশ্লেষণ করছিলেন, আমরা একটা বিরতি নিয়ে এসে ডক্টর তারেক শামসুর রহমানের বিশ্লেষণ ডক্টর মঈন খানের বক্তব্য নিয়ে আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর তারেক শামসুর রহমান, আমি একটু জানতে চাইছিলাম যে বিএনপির পক্ষ থেকে ডক্টর মঈন খান যে কথা বলেছেন যে সরকার দৃষ্টি ফেরানোর জন্য অন্যদিকে করছে, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে বিএনপি জামাতের কাছে গিয়ে আসলে জানতে চাইতে হবে যে কেন। আপনি যে প্রশ্নটা অবতারণা করেছেন, ডক্টর মঈন খানের একটি বক্তব্য আমরা পত্রপত্রিকায় দেখেছি, এবং তিনি কি বিষয়ে অবতারণা করেছেন ইতিমধ্যে সেটা আলোচনা হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে কিভাবে রিয়াকশন দেখিয়েছেন সেটাও আমরা আলোচনা করেছি। আমি মনে করি যে এই বিষয়গুলোর মধ্যে দিয়েই আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন ঘটেছে। আসলে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় এমন অনেক কথা বলেন তার বেস থাকে না, এবং আমার কাছে অনেক তথ্য আছে যেখানে আমাদের মন্ত্রীরা প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশে আল কায়দার আছে, আল কায়দা সংগঠন আছে। আসলে কি তাই আছে? এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের দেশে কোনো জঙ্গি নাই। ফলে মাননীয় মন্ত্রীরা যখন এক ধরনের কথা বলেন, সেই কথাগুলো আবার বর্তমান প্রেক্ষাপটে আবার বলেন যে এখন বাংলাদেশে কোনো আইএস নাই। ফলে দেখা যাচ্ছে যে পরস্পর বিরোধী কথাবার্তা হয়ে যায়। এই বিষয়টা হচ্ছে একটা ব্লেম গেমের খেলা, একদল আরেক দলকে মানে কুপকাত করার চেষ্টা করে। তবে আমি জাতীয় স্বার্থের প্রশ্নে, এটা দুঃখজনক আমাদের জন্য, জাতীয় স্বার্থের প্রশ্নে কখনোই এই জঙ্গিবাদকে নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করাটা ঠিক না। জঙ্গিবাদ এটা একটা বৈশ্বিক সমস্যা, এটা কোনো ব্যক্তি কোনো দলের জন্য এটা সমস্যা না, এটা একটা দেশের জন্য সমস্যা। আমরা আজকে পাকিস্তান ভেঙে যাওয়ার মুখে, আফগানিস্তান, ইরাক অলরেডি 3 টুকরা ভাগ হয়ে গেছে, সিরিয়ার কি অবস্থা আমরা সবাই জানি। ফলে এই ব্লেম গেমটা যতদিন পর্যন্ত আমরা না কমাতে পারবো ততদিন পর্যন্ত এই পরিস্থিতি আমাদের ভোগ করতেই হবে। প্রফেসর তারেক শামসুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে প্রফেসর নেহাল করিম, আপনার কাছে শুনতে। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আমরা যারা আছি, আমরা যার যার অবস্থান থেকে বলছি। আমি মনে করি এইখানে প্রধানমন্ত্রী যা বলেছেন, আবার ওখানে দেশের বৃহত্তম বিরোধী দলের একজন শীর্ষস্থানীয় নেতা যা বলেছেন, এটা আমি নতুন কোনো কিছু দেখি না। কথাটা হচ্ছে এটা বলবে বিরোধী দল সরকারকে দোষারোপ করবে, সরকার বিরোধী দলকে করবে, এটাতে নতুনত্ব কিছু নেই। কিন্তু একটা তদন্ত কমিশন হবে, যেটা সব সময় হয়ে থাকে, কিন্তু এই তদন্ত কমিশন রিপোর্ট আমরা দেখবো না, জানবো না। এটা হয়ে গেছে, যারা স্যাবোটেজ করতে চেয়েছে মানে তারা সাকসেসফুল হয়েছে, খেলাটা বন্ধ হয়ে গেছে, খেলাটা হলো না। কিন্তু অ্যালার্মিং সিচুয়েশন যেটা ভবিষ্যতে আগামীতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য এটাকে সরকারকে অবশ্যই অত্যন্ত সচেতন হতে হবে,
অলরেডি ব্রিটিশ হাই কমিশনার এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার, কানাডিয়ান হাই কমিশনাররা তাদের নাগরিকদের যারা বাংলাদেশে বা ঢাকায় অবস্থান করছে তাদেরকে খুব সাবধানতার সাথে চলাফেরা করতে বলেছে। এটা কিন্তু আমাদের জন্য বা সরকারের জন্য এটা খুব সম্মানজনক ব্যাপার না। তা আমি যেটা মনে করি সরকার বা এই যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যেগুলো আছে তাদেরকে অবশ্যই এই ব্যাপারে খোঁজ খবর নিতে হবে, আরো আন্তরিক হতে হবে। আমি শুধু একটু অ্যাড করি একটা সেন্টেন্স, সেটা হচ্ছে যে অতীতে আমরা দেখেছি একজন সৌদি নাগরিককে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ধরতে পেরেছিলেন। তখনও কিন্তু বলা হয়েছিল যে বিদেশি সংস্থা, বিদেশি আল কায়দার মতো লোকজনরা জড়িত থাকতে, কিন্তু সেটা কিন্তু প্রমাণিত হয়নি। সুতরাং আমার এখনো বিশ্বাস আছে যে আমরা হয়তো এক পর্যায়ে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে, র্যাব আছে, তারা বের করতে পারবে। প্রফেসর মামুন। ধন্যবাদ। দুজন সম্মানিত অধ্যাপক যথার্থই বলেছেন, আমি তার সাথে দুই একটা শব্দ শুধু একটু যোগ করি। সেটা হচ্ছে এরকম, বাংলাদেশে বহুদিন থেকে সরকার পক্ষ থেকে তার বিরোধী রাজনৈতিক শক্তি, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যারা, তাদেরকে সবসময় জঙ্গির সাথে জড়ানোর একটা প্রচেষ্টা, জড়িয়ে প্রচারণা চালানোর একটা প্রচেষ্টা আছে। সেটা একটা ক্ষেত্র তৈরি করেছে আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে, সেটা হচ্ছে জঙ্গি তকমা লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে। এটা অত্যন্ত উদ্বেগজনক আমাদের জন্য। আবার একইভাবে বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষ থেকে এক ধরনের অভিযোগ সরকারের প্রতি আছে, সেটা হচ্ছে সরকার এই জঙ্গি কথাটার মধ্য দিয়ে, জঙ্গি প্রচারণার মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। এই যে একটা বাস্তব পরিস্থিতি, আমাদের এই বাস্তব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। সেটা কিভাবে? আমরা এই আভ্যন্তরীণ যে রাজনৈতিক যে কূটকৌশল, যে কূটচাল, এই কূটচাল থেকে বেরিয়ে এসে আমাদের এখন যে সমস্যাটা, প্রধান সমস্যা, যদি এটা সত্যিকার অর্থে জঙ্গি সমস্যা হয়ে থাকে, অথবা এটা যদি আমাদেরকে যদি অপবাদ দেওয়া হয় জঙ্গি তকমা হিসেবে, এটাও বাংলাদেশের অগ্রগতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় আমাদের জন্য। এখন সরকারকে যেটা করতে হবে, স্যার যেটা বললেন, তারেক সাহেব যেটা বললেন, সেটা হচ্ছে নির্মোহভাবে ফাইন্ড আউট করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সত্যিকার অর্থে কারা এর সাথে জড়িত, বাংলাদেশের জঙ্গি সত্যিকার অর্থে আছে কিনা, যদি থেকে থাকে তার মাত্রা কতটুকু, এবং সেই মাত্রা অনুযায়ী সেখান থেকে মানুষের মধ্যে এই প্রশ্নগুলোর জবাব তৈরি করবার জন্য সকল দলমত নির্বিশেষে সকলকে একসাথ করে এই বিষয়টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এই প্রবলেমটাকে অ্যাড্রেস করা, দিস ইজ দ্য নিড অফ দ্য টাইম। থ্যাংক ইউ। এই সময়ে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আর্থসামাজিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দুটি অগ্রযাত্রাকে ব্যাহত করার একটি ষড়যন্ত্র হচ্ছে এটি। তো সেই কারণে এই ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে, ধরেন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম যদি না আসে, তাহলে অন্য ক্রিকেট টিমগুলো এখানে আসতে চাইবে না, সেক্ষেত্রে আমাদের ক্রিকেট টিম কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আর বাংলাদেশকে যদি জঙ্গি রাষ্ট্র হিসেবে তকমা দেওয়া যায়, তাহলে বিদেশি ইনভেস্টমেন্টও এখানে আসবে না। তো সামগ্রিক অর্থে রাষ্ট্রের ক্ষতি এবং আমাদের খেলাধুলার ক্ষতি এবং সামগ্রিক অর্থে আমাদের সকলের ক্ষতি। তো এই রকম পরিস্থিতিতে আমার মনে হয় যে সবাইকে একতাবদ্ধ হয়ে এই ধরনের ষড়যন্ত্র যারা করছে তাদের মুখোশ উন্মোচন করা, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অতীতেও অনেক দক্ষতার পরিচয় দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিককালে র্যাব জঙ্গি ধরার ক্ষেত্রে যে সফলতা দেখিয়েছে, সেই জায়গাটার দিকে যদি আমরা আলোকপাত করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যদি নিষ্ঠার সাথে কাজ করে, আমার ধারণা যে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা যাবে। আপনার কথা থেকে আমরা একটি প্রশ্ন আপনাদের চারজনকে করতে চাই যে আপনারা সবাই, মানে প্রায় সবাই একই কথা বলছে যে এটি একতাবদ্ধ হওয়া দরকার, সবার আসলে ব্লেম গেম থেকে দূরে থাকা দরকার। প্রফেসর শফিউল আলম ভাই, আপনি কি মনে করেন যে একতাবদ্ধ হওয়াটা বাস্তবে সম্ভব? না, বাস্তবে মানে যে ধরনের ডিফারেন্সের মধ্যে আমরা আছি, কোনো কিছুই আমি অসম্ভব মনে করি না। কারণ রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে একতা কিন্তু যে কোনো বিষয়ে, যে কোনো ইস্যুতে, যে কোনো সময় হয়ে যেতে পারে। আপনি মনে করছেন একতাবদ্ধ হওয়া সম্ভব? নিশ্চিতভাবে আমি মনে করি সেটা সম্ভব। উদ্যোগটা গ্রহণ করতে হবে সরকারকে। কারণ হচ্ছে সরকারি যদি অগ্রগামী হয়ে বিরোধী রাজনৈতিক শক্তি যারা আছে অথবা দ্বিধা বিভক্তি যে সব ক্ষেত্রে আছে সেগুলোর মিটমাট করবার যদি প্রচেষ্টা চালায়, এটার জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে যদি আমরা বাঁচাতে চাই, দেশের ভবিষ্যৎকে যদি বাঁচাতে হয়, আপনি মনে করছেন যে একতাবদ্ধ হওয়াটা সম্ভব? একতাবদ্ধ করতে পারে। নেহাল করিম, আপনি কি মনে করছেন যে এটা সম্ভব? আমি সহসা মনে করি না, কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি, আমাকে সবসময় দোয়েল চত্বর আকর্ষণ করে, এদিক ওদিক, মানে এটা খুব সহজে যে হবে আমি মনে করি না। কারণ আমাদের মধ্যে শ্রেয়বোধ জাগ্রত হয়নি এখনো, আমরা সবাই নিজের স্বার্থটা বুঝি। এখানে যে ওই যে দেশপ্রেমের কথা বলে, দেশপ্রেম আমাদের মধ্যে নেই। আপনি মনে করছেন এটা খুব সহজে সম্ভব? প্রফেসর তারেক শামসুর রহমান, না, আমি মনে করি যে যদি আমরা 1992 সালে ফিফথ পার্লামেন্টে যদি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে যদি সব আওয়ামী লীগ এবং বিএনপি যদি একত্রিত হয়ে আমরা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি জন্ম দিতে পারি, যখন আমরা একত্রিত হয়েছিলাম, আজকে জঙ্গিবাদের যে
যে আক্রমণ সেই থেকে সবাই আমরা মিলে সম্ভব, এটা সম্ভব। প্রফেসর শফিউল আলম ভূঁইয়া, যে সেন্স অফ ইমার্জেন্সি বা সেন্স অফ আর্জেন্সি থাকা আমাদের মধ্যে জরুরি, সেইটা কি আমাদের মধ্যে এসেছে, মানে সময়টা এসেছে কিনা? সেইটা আমাদের মধ্যে এখনো আসেনি, কারণ আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যে রাজনৈতিক শক্তিগুলো আছে, কারো কারো জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা আছে। তো সেই ধরনের শক্তিগুলোর বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা জঙ্গিবাদ নির্মূলে জরুরি। প্রফেসর মামুন, আপনি কি মনে করেন যে সেই সেন্স অফ আর্জেন্সি বা ইমার্জেন্সি আমাদের মধ্যে এখন আসছে, যে এইটাই সময় একতাবদ্ধ হওয়ার? আমি মনে করি সেই সময়টা আসেনি, সেই সময়টা আসা প্রয়োজন। আসা প্রয়োজন বলে তার আপনার যদি মনে হয়? আসতো তাহলে এই যে দ্বিধা বিভক্তি, যদি পারস্পরিক যে কাদা ছড়াছড়ি, এই বিষয়গুলো নিশ্চয় হতো না। আমরা সবার আগে নিশ্চিত হতে পারতাম যে আসলে নির্মোহভাবে খুঁজে বের করার চেষ্টা করতে পারতাম প্রকৃত ঘটনাটা কি। প্রফেসর নেহাল করিম, আপনি কি মনে করেন? আমি মনে করি আমাদের মধ্যে শ্রেয়বোধ জাগলেই এই আমরা একত্রিত হতে পারি। শেষ কথা শুনবো। আমরা আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা বলি, কনফিডেন্স বিল্ডিং মেজার, এবং এই কনফিডেন্স বিল্ডিং মেজারটাই হচ্ছে এই মুহূর্তে জরুরি, অর্থাৎ আস্থার সম্পর্কটা জরুরি এই মুহূর্তে। প্রফেসর তারেক শামসুর রহমান, প্রফেসর নেহাল করিম, প্রফেসর মামুন এবং প্রফেসর শফিউল আলম ভাই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।